এই ছেলেটা তার স্ত্রী সঞ্জনাকে নিয়ে তাদের পুরনো বাড়িতে ঘুরতে আসে, কিন্তু সেই বাড়িতে যাওয়ার পর সঞ্জনার সঙ্গে ঘটতে থাকে একের পর এক ভৌতিক ঘটনা। কোনো এক অশরীরী প্রেতাত্মা সঞ্জনাকে নিজের বাড়ি থেকেই বের করে দিতে চায়। এমনকি একটা সময়ের প্রেতাত্মাটি সঞ্জনার স্বামীকেও মেরে ফেলতে চায়। সঞ্জনা এর পেছনে থাকা রহস্য বের করতে গিয়ে এমন কিছু তথ্য পায় যেটা হয়তো সে কখনো কল্পনাও করেনি। এখন প্রশ্ন হচ্ছে, কি এমন রহস্য ছিল এর পেছনে? আর সঞ্জনা কি পারবে ওই প্রেতাত্মার হাত থেকে নিজের স্বামীকে বাঁচাতে? এমনই ভয়ানক সাসপেন্স, মিস্ট্রি আর থ্রিলারে ভরা আজ আমি বলিউডের সর্বপ্রথম হরর মুভি রাজ সিনেমাটি এক্সপ্লেন করব, যেটা কিনা 2002 সালে মুক্তি পেয়েছিল। তাই চলুন আর দেরি না করে আমি মিস বাঙালি এক্সপ্লেনার শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা উটি নামের খুব সুন্দর একটা ছোট্ট শহর দেখতে পাই, চারিদিকে পাহাড় ও সবুজে ঘেরা। চোখটা যেন জুড়িয়ে যায়। এখানে ভ্রমণ করতে আসে একদল কলেজ শিক্ষার্থী। ওরা সবাই সবুজের মাঝে তাঁবু খাটিয়ে অনেক আনন্দ করছিল। তারা সবাই মিলেই ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছিল। তাদের মাঝে একটা মেয়ের নাম নিশা। ওকে ডেয়ার দেওয়া হয় ওর বয়ফ্রেন্ড রোহিতকে কিস করতে হবে, কিন্তু নিশা রোহিতকে কিস না করে অন্ধকার জঙ্গলের দিকে দৌড়তে থাকে, আর ওর পেছন পেছন রোহিত। তো নিশা দৌড়াতে দৌড়াতে জঙ্গলের ভেতরের একটা বাংলোর কাছে চলে যায় এবং লুকিয়ে পড়ে। কিছু সময় পর রোহিতের আওয়াজ না পেলে সে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখনই হঠাৎ একটা মেয়ের চিৎকার শুনতে পায় সে। কারো উপস্থিতি অনুভব করে। এতে নিশা প্রচন্ড ভয় পেয়ে যায়। সে রোহিতকে ডাকতে থাকে। ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ শুনে নিশার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। হঠাৎ সে উপরে তাকায় আর জোরে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর আমরা দেখতে পাই প্রফেসর অগ্নিস্বরূপকে। তিনি নিজের কক্ষে কিছু একটা নিয়ে রিসার্চ করছিলেন। তখনই সেখানে পুলিশ অফিসার আসে এবং তাকে বলে জঙ্গলে একটা দুর্ঘটনা ঘটেছে। নিশা নামের একটা মেয়ে আচমকা তার বয়ফ্রেন্ডের উপর বাজেভাবে আক্রমণ করেছে। মেয়েটার আচরণ স্বাভাবিক লাগছে না, তাই আপনাকে একবার হসপিটালে যেতে হবে। অগ্নি কিছু একটা আন্দাজ করতে পেরেছিল যে কোথাও একটা খুব খারাপ কিছু ঘটে গিয়েছে, সুতরাং সে দ্রুত হসপিটালে চলে যায় আর রোহিতকে আহত অবস্থায় দেখতে পায়। এরপর সে নিশাকে দেখতে যায়। সে দেখে নিশার হাত পা বেঁধে রাখা হয়েছে, তারপরেও সে চিৎকার করে যাচ্ছে। ডক্টর অগ্নিকে বলে পরপর 2টো ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, কিন্তু নিশাকে শান্ত করা যাচ্ছে না। অগ্নি তখন রেগে ডক্টরকে উদ্দেশ্য করে বলে, পাগল হয়েছেন আপনারা? ওকে আপনারা ঘুম পাড়াতে পারবেন না। ওর ওপর অতৃপ্ত আত্মা ভর করেছে, যাকে শান্ত করার ক্ষমতা আপনাদের নেই। তখনই নিশা চিৎকার করে বলে, আমি এবার জেগে গেছি, আমি ওকে ছাড়বো না ওকে। সে পুরুষ নারী মিলিয়ে ভারী কণ্ঠে কথাগুলো বলছিল, যা দেখে সবাই প্রচন্ড ভয় পেয়ে যায়। প্রফেসর অগ্নি রোহিতকে বলে, নিশার উপর খারাপ আত্মা ভর করেছে, ওর শরীরে ধাক্কা বেশিক্ষণ নিতে পারবে না, ও যে কোনো সময় মারা যেতে পারে। তোমরা কোথায় গিয়েছিলে? সেখানে আমাকে নিয়ে চলো। রোহিত অগ্নি ও পুলিশ অফিসারকে ওই স্থানে নিয়ে যায়। অগ্নি অদ্ভুত কিছু অনুভব করতে পারে। এরই মাঝে রোহিতের মোবাইলে একটা কল আসে। তারা জানতে পারে নিশা মারা গেছে। তখনই অগ্নি সবাইকে বলে, ওই অতৃপ্ত আত্মা যখন ফিরে এসেছে তার মানে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়েই এসেছে, আর উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত এই ধ্বংসলীলা চালিয়েই যাবে। এরপর মুভির দৃশ্য মুম্বাইয়ে শিফট হয়। সেখানে সঞ্জনা নামের একটা মেয়ে তার স্বামী আদিত্যর সঙ্গে পার্টিতে এসেছে। পার্টিতে সবাই আনন্দ করছে, কিন্তু খুশি নেই সঞ্জনার মনে। সঞ্জনার স্বামী আদিত্য একজন সফল বিজনেসম্যান, কিন্তু সফলতা হাসিল করতে গিয়ে সে যেন তার প্রাণপ্রিয় স্ত্রীকেই ভুলে গেছে। সে তো ব্যস্ত তার রঙিন জগৎ নিয়ে। সঞ্জনার দিকে ওর কোনো খেয়ালই নেই। দিনের পর দিন আদিত্যর অবহেলা পেতে পেতে সঞ্জনাও অতিষ্ঠ হয়ে উঠেছে। ডিপ্রেশন, অ্যাংজাইটি ঘিরে ধরেছে তাকে। আদিত্যর একটু সময় পেতে সে সবসময় তৃষ্ণার্ত হয়ে থাকত, কিন্তু কখনোই পেত না। ডিপ্রেশন থেকে বাঁচতে সঞ্জনা প্রচুর ঘুমের ওষুধ খাওয়া শুরু করেছিল। আজকের পার্টিতেও আদিত্য সঞ্জনাকে একদমই অ্যাভয়েড করে চলছিল। রাগে দুঃখে সে কতগুলো ঘুমের ওষুধ খেয়ে নেয়। তারপর আদিত্যকে একটু আড়ালে ডেকে বলে, আর কতদিন চলবে এভাবে? আমি আর তোমার এমন অবহেলা সহ্য করতে পারছি না। আদিত্য মেজাজ খারাপ করে বলে, সঞ্জনা, একটা বিজনেস পার্টিতে এসেছি আমরা, বিহেভ ইয়োরসেলফ, এখানে কোনো সিন ক্রিয়েট করো না প্লিজ। তখন সঞ্জনা তাকে বলে, বেশ,
থাকো তুমি তোমার টাকা আর এইসব পার্টি নিয়ে। এই বলে সে আদিত্যর কাছ থেকে গাড়ির চাবি নিয়ে নেয় এবং রেগে পার্টি থেকে বেরিয়ে যায়। সে কান্না করতে করতে ড্রাইভ করতে থাকে, যেন সে মৃত্যুর উদ্দেশ্যেই ছুটে চলেছে। হঠাৎই এক আওয়াজ শুনতে পায় সে, কেউ যেন তাকে সঞ্জনা বলে ডাকছে। আচমকা ডাক শুনে সঞ্জনা ঘাবড়ে যায় আর তার গাড়িটা বাজেভাবে অ্যাক্সিডেন্ট করে। এই দুর্ঘটনায় সঞ্জনার বেঁচে থাকার কথা ছিল না, কিন্তু আশ্চর্যজনকভাবে তার কোনো ক্ষতিই হয় না। আদিত্য এই ঘটনায় ভীষণ ভেঙে পড়েছিল। ডক্টর তাকে সান্ত্বনা দিয়ে বলে, আপাতত সঞ্জনা ঠিক আছে, কিন্তু তার মানসিকভাবে সুস্থ হওয়াটা দরকার। এজন্য সে আদিত্যকে সঞ্জনার পাশে থাকতে বলে, তাকে আরো বেশি করে সময় দিতে বলে। আদিত্য নিজের ভুল বুঝতে পারে। সঞ্জনার জ্ঞান ফিরলে সে তার কাছে ক্ষমা চেয়ে নেয়। আসলেই অতিরিক্ত কাজে যেন সে সঞ্জনাকে ভুলতেই বসেছিল, আর তাই গভীর ডিপ্রেশনের শিকার হয়ে আজ সঞ্জনার এই হাল। তারপর আদিত্য সঞ্জনার মন ভালো করার জন্য তাকে বলে, চলো আমরা দূরে কোথাও ঘুরে আসি। সঞ্জনা তখন বলে, আমি উটি যেতে চাই, যেখানে তাদের গল্পটা শুরু হয়েছিল। আদিত্যও তার কথা মেনে নেয়। এরপর দুজন উটির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এই উটিতেই আদিত্য এবং সঞ্জনার প্রথম দেখা হয়েছিল। শুরু হয়েছিল ওদের মিষ্টি প্রেমের সম্পর্ক। এই হাভেলিতেই আদিত্য এবং সঞ্জনা তাদের সংসার জীবনের শুরু করেছিল। তাদের বিবাহের অনুষ্ঠানও এখানেই সম্পন্ন হয়েছিল। সঞ্জনা তাদের এই বিশাল হাভেলিতে এসে পুরনো স্মৃতিচারণ করছিল। তখনই আদিত্য এসে তাকে জিজ্ঞেস করে, কি ভাবছো? সেই সময় সঞ্জনা কিছু না বলেই ফ্রেশ হতে চলে যায়। রাতে আদিত্য ঘুমোচ্ছিল, কিন্তু সঞ্জনার কিছুতেই ঘুম আসছিল না। তাই সে জানালার কাছে এসে দাঁড়ায় আর দূরে ঘন বনের দিকে তাকিয়ে থাকে। হঠাৎই সে শুনতে পায় কেউ তাকে সঞ্জনা বলে ডাকছে। এই ডাক সঞ্জনা পূর্বেও শুনেছে। মনে মনে ভয় পেলেও এই ভয়ঙ্কর আওয়াজের সন্ধান পেতে সে হাভেলির বাইরে চলে আসে। ধীরে ধীরে সে ঘন কালো অন্ধকার জঙ্গলের গভীরে চলে যায়। ওই আওয়াজটার পিছু নিতে থাকে আর চিৎকার করে বলতে থাকে, কে ওখানে, কে ওখানে? কিন্তু কোনো উত্তর আসে না। সঞ্জনাকে রুমে না পেয়ে আদিত্যও তাকে খুঁজতে বেরিয়ে এসেছিল। সঞ্জনাকে পেছন থেকে ডাকতেই সে আরো ভয় পেয়ে যায়। হাভেলিতে ফিরে সঞ্জনা ওই আওয়াজের ব্যাপারে আদিত্যকে বলে, কিন্তু আদিত্য তার কোনো কথাই বিশ্বাস করে না, কারণ সে কখনো কোনো অদ্ভুত আওয়াজ পায়নি। সে সঞ্জনাকে বলে, ডিপ্রেশন থেকেই হয়তো তুমি এসব আওয়াজ শুনতে পাচ্ছ, আর এই ঘুমের ওষুধ খেয়ে খেয়ে তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এতে সঞ্জনা রেগে যায়। সে চিৎকার করে বলে, তুমি যেমন আমার কাছে সত্যি, তেমনি ওই আওয়াজও। কেউ আমাকে ডাকছে, যেন সাহায্য চাইছে। আজ যদি তুমি আমাকে সঙ্গ দিতে, তাহলে তো এই ঘুমের ওষুধ আমার খেতে হতো না। সবকিছুর জন্য তুমি দায়ী আদিত্য। সঞ্জনা কয়েকটা ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে চলে যায়। আদিত্য তখন অসহায় চোখে তার দিকে তাকিয়ে থাকে। পরদিন আদিত্য তার এক বন্ধুর হোটেলে ঘুরতে যায়। প্রিয়া এবং আদিত্য সঞ্জনার অনেক পুরনো বন্ধু। সঞ্জনা এবং আদিত্যর বিয়েটাও ওরাই দায়িত্ব নিয়ে দিয়েছিল। আদিত্য ওদেরকে সঞ্জনার পুরো ব্যাপারটা খুলে বলে এবং ওরা আদিত্যকে কথা দেয় যে সঞ্জনাকে সম্পূর্ণ আগের মতো করে তুলতে সাহায্য করবে। হাভেলিতে সঞ্জনা ওর বাগানে কাজ করছিল। তখনই ওর পাশে থাকা স্প্রেডটা বারবার পড়ে যাচ্ছিল। ওইটায় রক্ত ছিল, কিন্তু সঞ্জনা সেটা খেয়াল করে না। তারপর হঠাৎ করেই টেলিফোনের রিং হতে থাকে। সঞ্জনা ফোন ধরে হ্যালো হ্যালো করলেও কোনো উত্তর পায় না। হঠাৎই তার আর আদিত্যর ছবিটা নিচে পড়ে ভেঙে যায়। এসব অদ্ভুত ঘটনায় সঞ্জনা ভয় পেয়ে যায়। তখনই কাজের মাসি এসে তাকে ডাক দেয়, তবে সঞ্জনা তাকে চিনতে পারে না, কারণ হাভেলি দেখাশোনা করত রবার্ট নামের একজন। তখন কাজের মাসি তাকে বলে, আসলে আপনারা এসেছেন তো, তাই ঘরবাড়ি পরিষ্কার করার জন্য আমাকে পাঠানো হয়েছে। এই বলে সে ছবির ফ্রেমের কাজ পরিষ্কার করতে শুরু করে। তখন সঞ্জনা তাকে জিজ্ঞেস করে, রবার্ট কোথায়? ওকে কেন দেখছি না? কাজের মাসি উত্তর দেয়, রবার্ট 8 মাস ধরে নিখোঁজ। পুলিশ ওর কোনো খবর পায়নি। ওর পরিবারের লোকেরা খুব কষ্টে জীবনযাপন করছে। সেটা শুনে সঞ্জনা রবার্টের বাড়িতে যায় ওর স্ত্রীর সঙ্গে দেখা করতে। সেখানে গিয়ে সে জানতে পারে রবার্ট নিখোঁজ হওয়ার আগে সে অদ্ভুত আচরণ করত। হাভেলিতে কাজ করতে যেতে চাইতো না, বলতো একটা মেয়ের আর্তনাদের চিৎকারের আওয়াজ শুনতে পায় সে। ওই আওয়াজ থেকে বাঁচতে পাগলের মতো আচরণ করতো সে। আর একদিন হুট করেই কোথাও গায়েব হয়ে যায়। সঞ্জনা রবার্টের স্ত্রীকে বলে, তুমি আমাদের আগে জানাওনি কেন? তখন সে বলে, ম্যাডাম, আমি আদিত্য স্যারকে কল করে সবকিছুই বলেছিলাম, কিন্তু তিনি তেমন গুরুত্ব দেননি। রবার্টের স্ত্রীর কথা শুনে সঞ্জনা আরও গভীর চিন্তায় পড়ে যায়। তারপর সে আবার বাংলোতে ফিরে আসে। রাতে প্রিয়া এবং তার হাজব্যান্ড অজয় সঞ্জনার সঙ্গে দেখা করতে আসে। তারা সঞ্জনাকে ওর আর আদিত্যর কিছু পুরনো পিকচার দেখাতে থাকে, যা দেখে সঞ্জনা ইমোশনাল হয়ে পড়ে। সেই সময় আদিত্য ওকে গান গেয়ে শোনাতে শুরু করে। এতে সঞ্জনার আদিত্যর সঙ্গে কাটানোর সব সুন্দর মুহূর্তগুলোর কথা মনে পড়তে থাকে। সে কিছুটা নর্মাল হয়। দীর্ঘদিন পর সেই রাতে তারা বেশ ঘনিষ্ঠ সময় কাটাতে থাকে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই কারো নিঃশ্বাসের আওয়াজ পুরো ঘর জুড়ে ছড়িয়ে পড়ে। হঠাৎই সঞ্জনা গুলির আওয়াজ শুনতে পায়। সে আদিত্যকে বলতে থাকে, তুমি শুনতে পেলে?
কেউ গুলি চালিয়েছে। আদিত্য তাকে বলে, তুমি আবারও ভুল ভাবছ, এটা কেবল দরজা লাগানোর শব্দ। সঞ্জনা বিশ্বাস করতে পারে না। সে আদিত্যকে নিজের কাছ থেকে ছাড়িয়ে ঘুমোতে চলে যায়। গভীর রাতে সঞ্জনা কোনো পুরুষের চিৎকার শুনতে পায়। সে দেখতে পায় রবার্ট এসেছে আর তাকে বলছে, ম্যাডাম, আমি পাগল হয়ে গেলাম, প্লিজ আমাকে বাঁচান। ওর চিৎকার শুধু আপনি আর আমি শুনতে পাই, আর কেউ শুনতে পায় না। প্লিজ আমাকে বাঁচান, এই চিৎকারে আমার কান ফেটে যাচ্ছে। এই বলে সে নিজের মাথায় ইট দিয়ে বাড়ি মারতে থাকে। সঞ্জনা চিৎকার দিয়ে ঘুম থেকে জেগে ওঠে। আসলে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। পরের দিন সঞ্জনা প্রিয়ার সঙ্গে দেখা করে। প্রিয়াকে সে তার সঙ্গে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাগুলো জানায়। প্রিয়া তাকে বলে, কেউ তোকে বিশ্বাস না করলেও আমি করি, কারণ আমি বাস্তুশাস্ত্রে বিশ্বাস করি। আমার পরিচিত একজন আছে যেই বাস্তুশাস্ত্র নিয়ে গবেষণা করে। তার নাম প্রফেসর অগ্নিস্বরূপ। আমার বিশ্বাস তার কাছে গেলে আমরা সবকিছু সমাধান পাবো। তারপর প্রিয়া সঞ্জনাকে প্রফেসর অগ্নির কাছে নিয়ে যায়। অগ্নি সঞ্জনাকে বলে, আমি তোমাকে বিশ্বাস করতে পারি, তার আগে বলো তুমি ভূত প্রেতে বিশ্বাস করো কিনা। সঞ্জনা জানায় সেও এসবে বিশ্বাস করে, আর তার সঙ্গে যা ঘটেছে বিশ্বাস না করে তো কোনো উপায় নেই। এরপর প্রফেসর অগ্নি ওদের বাংলোতে আসে, কিন্তু ভেতরে ঢুকেই সে কোনো খারাপ শক্তিকে অনুভব করতে পারে। তার চোখ চলে যায় ছাদের সঙ্গে লাগোয়া ঝাড়বাতির দিকে। সে সঞ্জনাকে জিজ্ঞেস করে, এর উপরে কি? তখন সঞ্জনা তাকে উপরের ওই ঘরটায় নিয়ে যায়। ঘরটা প্রায় 2 বছর বন্ধ ছিল। অগ্নি ঘরের ভেতর ঢুকেই বুঝে যায় এখানে কিছু একটা আছে। সে ফ্লোরে কয়েকটা রেখা আঁকে, তারপর একটা লেবু সাদা কাপড়ে পেঁচিয়ে ওই রেখাগুলোর মাঝে রেখে দেয় এবং সঞ্জনাকে বলে, যদি এখানে সত্যি কোনো খারাপ শক্তি থেকে থাকে তাহলে সন্ধ্যার মধ্যে এই লেবু লাল বর্ণ ধারণ করবে। তারপর তিনি সেখান থেকে চলে যান। সঞ্জনা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে থাকে। সন্ধ্যায় সূর্য ডোবার সঙ্গে সঙ্গে সে ওই ঘরে প্রবেশ করে এবং সাদা কাপড়টা খুলে দেখে সত্যি সত্যি লেবুটা লাল রঙের হয়ে গেছে। সে ভয়ে চিৎকার দিয়ে ওঠে। তারপর ছুটে চলে যায় আদিত্যর কাছে। আদিত্য তখন হোটেলের একটা মিটিংয়ে ব্যস্ত ছিল। সঞ্জনা কাঁদতে কাঁদতে গিয়ে আদিত্যকে সবকিছু খুলে বলে। আদিত্য তাকে কোনোভাবে শান্ত করে বলে, এসবের কোনো কিছুই সত্যি নয়, তুমি ডিপ্রেশনের কারণে ভুল ভাবছো, প্লিজ একটু শান্ত হও। অর্থাৎ সে এবারও সঞ্জনার কোনো কথা বিশ্বাস করে না। আর এই পুরো রাগটা গিয়ে পড়ে প্রফেসর অগ্নিস্বরূপের ওপর। তার ধারণা অগ্নি সঞ্জনাকে ভুলভাল বুঝিয়েছে। তাই সে পরদিন কলেজে গিয়ে অগ্নির সঙ্গে অনেক ঝামেলা করে, এমনকি তার গায়ে হাত পর্যন্ত তোলে, তাকে ভণ্ড বলে গালি দেয়। সবার সামনে লজ্জায় অগ্নির মাথা নিচু হয়ে যায়। একে তো আদিত্য অগ্নির ওপর প্রচণ্ড রেগেছিল। এরই মাঝে তার বাবা কল করে জানায় যে তাকে দ্রুত মুম্বাই যেতে হবে। একটা ফরেন পার্টির সঙ্গে মিটিং আছে, যা অ্যাটেন্ড না করলে কোটি টাকার লস হয়ে যাবে। তো সেই রাতেই আদিত্য এবং সঞ্জনা ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে। ব্যাঙ্গালোর থেকে সরাসরি মুম্বাইয়ের ফ্লাইট ধরবে তারা। অন্যদিকে প্রিয়া অগ্নির সঙ্গে দেখা করতে যায়। সঞ্জনার পক্ষ থেকে সে অগ্নির কাছে ক্ষমা চায় এবং তাকে জানায় যে আদিত্য এবং সঞ্জনা মুম্বাই যাচ্ছে। তখন অগ্নি তাকে বলে, যে আত্মা সঞ্জনাকে উটিতে টেনে নিয়ে এসেছে সে কখনোই সঞ্জনাকে উটি থেকে বাইরে যেতে দেবে না। আর অগ্নি সেই ধারণাই সত্যি হয়। যে রাস্তা দিয়ে তারা যাচ্ছিল ঝড় বৃষ্টির কারণে ওই রাস্তা ব্লক হয়ে যায়। সুতরাং ওরা বাধ্য হয়ে আবারও হাভেলিতে ফিরে আসে। কিন্তু আদিত্যকে তো মুম্বাইতে যেতেই হবে। সে অন্য এক রাস্তা দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যেটা গভীর জঙ্গলের মধ্যে দিয়ে গেছে। যেহেতু সঞ্জনা আগে থেকেই ভয় পেয়েছিল, তাই সে সঞ্জনাকে সেখানেই থাকতে বলে আর তার এক বন্ধুকে নিয়ে মুম্বাইয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পুরো বাড়িতে সঞ্জনা এখন একদম একা। প্রিয়া এসেছে তাকে সঙ্গ দেওয়ার জন্য। প্রিয়া তাকে বলে সে যেন আজকের রাতটা তার বাসায় গিয়ে থাকে, কারণ এখানে একা থাকা সঞ্জনার জন্য বিপজ্জনক। কিন্তু সঞ্জনা যেতে রাজি হয় না। সে প্রিয়াকে বলে, আমি আজ এখানেই থাকবো। আমি জানতে চাই সত্যি সত্যি এখানে কেউ আছে কিনা, কেউ আমাকে কিছু জানাতে চায় কিনা, নাকি আমি সত্যিই মানসিকভাবে অসুস্থ। আজ আমি এই সব কিছুর উত্তর জেনেই ছাড়বো। প্রিয়া আর তাকে জোর করে না। সঞ্জনা একাই বসেছিল। মধ্যরাতে আচমকা ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। দরজা জানালা আপনা আপনি খুলে যায়। সঞ্জনা মেইন ডোর লক করতে যায়। তখনই সেই ঝাড়বাতি থেকে বৃষ্টির মতো রক্ত পড়তে শুরু করে। সঞ্জনা প্রচন্ড ভয় পেয়ে যায়। বাইরে বের হতে চায়, কিন্তু দরজা বন্ধ হয়ে যাচ্ছিল। কোনোভাবে একটা দরজা দিয়ে সে বাইরে বের হয়। তখনই সে আয়নায় লক্ষ্য করে তার প্রতিবিম্বের পাশে একটা মেয়ের প্রতিবিম্ব ভেসে ওঠে। মেয়েটার পুরো শরীর রক্তাক্ত ছিল। সঞ্জনা চিৎকার দিয়ে হাবিলির বাইরে চলে আসে আর জোরে জোরে বলতে থাকে, কে তুই? কি চাস আমার কাছে? আমার বাড়ি কেন কেড়ে নিতে চাস? কেন আমার জীবন নরক করে তুলেছিস? কি চাই তোর? এক পর্যায়ে সঞ্জনা জ্ঞান হারিয়ে ফেলে। ভোরে সে জেগে উঠে দেখতে পায় বাংলোর সামনের একটা মাঠে পড়ে আছে সে। তার মুখে রক্ত লেগে আছে। সে বাংলোতে ঢুকে দেখে পরিবেশটা কিছুটা স্বাভাবিক, কিন্তু কাল রাতের ধাক্কাটা সে নিতে পারেনি। প্রচন্ড কান্না করতে থাকে সে। একটু পরেই সঞ্জনা বেরিয়ে পড়ে অগ্নির বাড়ির উদ্দেশ্যে। সঙ্গে প্রিয়াও ছিল।
ওরা প্রফেসর অগ্নির কাছে গিয়ে সাহায্য চাইলে তিনি সাহায্য করতে মানা করে দেন, কারণ আদিত্য তাকে সকলের সামনে অপমান করেছে। তো সঞ্জনা তাকে বলে, প্রফেসর সাহেব, আমি ওকে দেখেছি, ও একটা মেয়ে। এই কথা শুনে অগ্নির কপালে চিন্তার রেখা দেখা যায়। সে সঞ্জনাকে বলে, তোমার এই ঘটনার সঙ্গে কোনোভাবে নিশার ঘটনার সংযুক্ত নয় তো? মের 16 তারিখে নিশার মৃত্যু হয়, আর ঠিক সেই রাতেই নিশার মৃত্যুর 2 ঘন্টা পর সঞ্জনার অ্যাক্সিডেন্ট হয়। সঞ্জনা জিজ্ঞেস করে, কে নিশা? তখন প্রফেসর বলে, একদল কলেজের ছেলে মেয়ে পিকনিকে এসেছিল। নিশা এক ভয়ঙ্কর আত্মার কবলে পড়ে তোমাদের বাংলোর পেছনের জঙ্গল থেকেই, ঠিক যেখান থেকে তুমি গুলির আওয়াজ আর চিৎকার শুনতে পাও সেখানেই। অগ্নি ওদেরকে নিশার হসপিটালে থাকার অবস্থার ভিডিও দেখায়। এটা দেখে ওরা আরো ভয় পেয়ে যায়। তারপর প্রফেসর অগ্নি ওদেরকে বলে, আমাদের ঠিক ওই স্থানেই যেতে হবে যেখান থেকে এসব শুরু হয়েছে। তারপর ওরা সেই জঙ্গলে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা 3 জন মিলে সেই জঙ্গলে যায়। অগ্নি সঞ্জনাকে বলে, ভেতরে তোমাকে একাই যেতে হবে, আমরা তোমার জন্য এখানে অপেক্ষা করব। তো সঞ্জনা সেই স্থানে যায়। সেখানেও তার সঙ্গে ভুতুরে ঘটনা ঘটতে থাকে। এক সময় ও মাটিতে পড়ে যায় এবং তখনই একটা গান খুঁজে পায়। সে বুঝতে পারে ওই আত্মাটা কিছু একটা বোঝাতে চাইছে। তারপর ওরা গান নিয়ে পুলিশ স্টেশনে যায়। সেখানে গিয়ে জানতে পারে এই গান একজন রিটায়ার্ড কর্নেলের। সঞ্জনা ওই কর্নেলের নাম্বার সংগ্রহ করে, তবে শুরু থেকেই সে ওই লোকটাকে ভুল বোঝে। তার ধারণা কর্নেলই এসবের জন্য দায়ী। সে কর্নেলের সঙ্গে দেখা করতে চায়। পরদিন সঞ্জনা প্রিয়া এবং অগ্নিকে সঙ্গে নিয়ে কর্নেলের সঙ্গে দেখা করতে যায়। সেখানে গিয়ে তারা জানতে পারে কর্নেলের একটা মেয়ে ছিল, যার নাম মালিনী। মালিনী মানসিকভাবে অসুস্থ ছিল। কয়েকবার তাকে মেন্টাল হসপিটালেও ভর্তি করে রাখা হয়েছে। কিন্তু একদিন সে ওই বন্দুক সঙ্গে নিয়ে কর্নেলের গাড়ি সহ পালিয়ে যায়। তারপর থেকে কর্নেল আর মালিনীর সন্ধান পায়নি। অনেক খুঁজলেও তার কোনো তথ্য পাওয়া যায়নি। তবে আজ ওদের কারণে জানতে পারলো মালিনী আর এই পৃথিবীতে নেই। হয়তো মালিনীর আত্মা মুক্তি না পেয়ে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। এখন সঞ্জনা এটা তো জানতে পারলো যে কার আত্মা ওর পেছনে পড়েছে, কিন্তু সে এখনো জানে না মালিনী কেন ওর পেছনে পড়ে আছে আর ও ঠিক কি চায়। তখনই প্রফেসর অগ্নি তাকে একটা উপায় বাতলে দেয়। সে তাকে একটা বই দেয় যেখানে কিছু মন্ত্র লেখা ছিল। একাকী নীরবে ওই মন্ত্রগুলো পাঠ করে সে মালিনীর আত্মাকে আহ্বান করতে পারবে। কিন্তু এতেও আছে ভয়ানক বিপদ। মালিনীর আত্মা সঞ্জনার ইচ্ছেতে তো আসবে, কিন্তু যাবে নিজের ইচ্ছায়। এমনও হতে পারে যে সে সঞ্জনাকে প্রাণে হত্যা করবে। এজন্যই প্রফেসর ইতস্তত বোধ করছিল। কিন্তু সঞ্জনা তাকে বলে, মালিনীর সত্যিটা আমাকে জানতেই হবে। ওর সঙ্গে ঠিক কি হয়েছিল আর আমার কাছে ও কি চায়। দরকার হলে আমি আমার প্রাণও বাজি রাখতে প্রস্তুত। তারপর সঞ্জনা ওই বই নিয়ে বাংলোতে ফিরে আসে। গভীর রাতে সে মন্ত্র পড়া শুরু করে। আদিত্য বাড়িতে ছিল না, কারণ সে এখনো মুম্বাই থেকে ফেরেনি, তবে যে কোনো সময় চলে আসতে পারে। সঞ্জনা মনোযোগ দিয়ে মন্ত্র পড়তে থাকে আর চারিদিকে তীব্র বাতাস শুরু হয়। হুট করে দরজাটা খুলে মালিনীর আত্মা ভেতরে আসে এবং সে সঞ্জনার মধ্যে প্রবেশ করে। সঞ্জনা পুরোপুরি মালিনীর বশে চলে যায়। ঠিক তখনই আদিত্য মুম্বাই থেকে ফিরে আসে। সে মেইন ডোর খোলা দেখে কিছুটা অবাক হয়। ভিতরে ঢুকতেই দেখতে পায় সঞ্জনা বেশ সুন্দর করে সেজেছে। সে নিজের মোহনীয় রূপ দিয়ে আদিত্যকে কাছে টানতে থাকে। আদিত্যর সঙ্গে ঘনিষ্ঠ হতে চায়। আদিত্যও সঞ্জনার ডাকে সাড়া না দিয়ে পারে না। কিন্তু সঞ্জনা তো আর নিজের মধ্যে ছিল না, সবই করছিল ওর ভেতরে থাকা মালিনী। হঠাৎ করেই মালিনী নিজের স্বরূপে আসে, আর তা দেখে আদিত্য প্রচন্ড ভয় পেয়ে ওকে ধাক্কা দিয়ে খাট থেকে ফেলে দেয়। সঞ্জনা নিচে পড়ে যায় আর ওর মধ্যে থেকে মালিনীও বেরিয়ে যায়। এদিকে আদিত্য ভয়ে ভয়ে বলতে থাকে, তুমি এখানে কি করে আসলে? তুমি তো মারা গেছো। যেহেতু সঞ্জনা হুঁশে এসেছিল তাই সে আদিত্যর বলা কথাগুলো শুনতে পায়। তারপর জিজ্ঞেস করে, তুমি কার কথা বলছো আদিত্য? কি লুকাচ্ছ আমার থেকে? আমি নিশ্চিত আমার সঙ্গে যা হচ্ছে এর সাথে তুমিও জড়িত। আমাকে এখনই সব সত্যিটা বলো। আদিত্যর তখন মাথাটা নিচু হয়ে যায়। তারপর সে বলতে শুরু করে কি হয়েছিল তার সঙ্গে। মুভির দৃশ্য শিফট হয় অতীতে। 1 বছর আগে সঞ্জনা এবং আদিত্যর বিয়ে হয়। বিয়ের পরপরই তারা মুম্বাইতে শিফট হয়ে যায়। তো কয়েক মাস পর আদিত্য ব্যবসার কাজে এখানে আসে। সেই রাতে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। আদিত্য ঘরে বসে কিছু কাজ করছিল। হঠাৎই দরজায় কেউ নক করে। আদিত্য দেখতে পায় একটা অতি সুন্দরী মেয়ে ভিজে জবুথবু হয়ে এসেছে। আর এই মেয়েটাই হলো মালিনী। সে নিজের বাসা থেকে পালিয়ে এসেছিল আর আজ রাতটা সে আদিত্যর বাসায় থাকার জন্য রিকোয়েস্ট করে। আদিত্য তার মোহনীয় রূপ দেখে একেবারে থমকে যায়। সে মালিনীকে ভিতরে নিয়ে আসে এবং কিছু শুকনো কাপড় দেয় পরার জন্য। ওই রাতটা মালিনী সেখানেই থেকে যায়। পরদিন সকালে উঠে সে চলে যায়, তবে আদিত্যর জন্য রেখে যায় একটি প্রেমময় চিঠি। এরপরে শুরু হয় আদিত্য এবং মালিনীর গল্প। একদিন অফিসে যাওয়ার পথে আদিত্যর সঙ্গে মালিনীর দেখা হয়। মালিনীর রূপে আদিত্য বিভোর হয়ে যায়। সঞ্জনার অজান্তেই আদিত্য মালিনীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে।
ওদের মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে। মালিনী ওই বাংলোতেই আদিত্যর সঙ্গে থাকতে শুরু করে। ওদের মধ্যে শারীরিক সম্পর্কও হয়। মালিনী ভেবেছিল সে ছাড়া অন্য কোনো নারী নেই আদিত্যর জীবনে। আদিত্য যে বিবাহিত এটা মালিনীর জানা ছিল না। অল্পদিনের পরিচয়ে আদিত্যকে পাগলের মতো ভালোবেসে ফেলে সে। এরই মাঝে একদিন সঞ্জনা আদিত্যকে কল করে, কিন্তু আদিত্য মালিনীর সম্পর্কে সঞ্জনাকে কিছুই জানায় না। খুব চতুরতার সঙ্গে সে বিষয়টা এড়িয়ে যায়। তবে ওদের কথোপকথন শুনে ফেলে মালিনী। সে ভাবতেও পারেনি আদিত্য তাকে এত বাজেভাবে ঠকাবে। সে প্রচণ্ড রেগে যায়, সঞ্জনাকে নোংরা কথা বলতে থাকে। সঞ্জনার ছবি খুঁজে বের করে সেগুলো আগুনে পোড়াতে থাকে। আদিত্য এসে তাকে থামায়। রাগে দুঃখে মালিনী পাগলের মতো করতে থাকে। সঞ্জনাকে খুব বাজে ভাষায় নোংরা নোংরা গালি দিতে থাকে। আদিত্য কোনোভাবে তাকে শান্ত করে বলে, দেখো আমি যা করেছি ভুল করে ফেলেছি। সঞ্জনা আমার স্ত্রী, আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি। ওকে কখনো ঠকাতে পারবো না। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। এই কয়েকদিন যা কিছু হয়েছে আমাদের মধ্যে তুমি প্লিজ ভুলে যাও। মালিনী বলে, তোমার কি মনে হয় আমি রাস্তার মেয়ে? যখন খুশি ভোগ করবে আর ভোগ করা শেষ হলে ছুঁড়ে ফেলে দেবে? তোমাকে ধ্বংস করে দেব আমি, আর তোমার ওই সঞ্জনাকেও ছাড়বো না। তখন আদিত্য রেগে গিয়ে বলে ওঠে, অনেক হয়েছে, তোমার পাগলামো অনেক সহ্য করেছি। তুমি এখন আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। মালিনী যেতে না চাইলেও আদিত্য জোর করে মালিনীকে বের করে দেয়। পরদিন আদিত্য অফিসে যাচ্ছিল, তখনই মালিনী এসে ওর রাস্তা আটকায়। ওর কাছে ভালোবাসার ভিক্ষা চাইতে থাকে, পাগলামো করতে থাকে, কিন্তু কোনো কিছুতেই আদিত্যর মন গলে না। ওকে ধাক্কা দিয়ে ফেলে আদিত্য সেখান থেকে চলে যায়। অফিসে বসেও আদিত্য কাজে মন দিতে পারছিল না। সে একটু তাড়াতাড়ি বাড়ি চলে আসে। এসেই দেখে সিঁড়িতে রক্ত লেগে আছে। একটু এগোতেই দেখে রবার্ট আহত অবস্থায় বসে রয়েছে। তারপর ভিতরে গিয়ে দেখতে পায় মালিনী এসেছে। মালিনী তাকে বলতে থাকে, তুমি এখনই আমাকে বিয়ে করবে, আর সঞ্জনাকে আমাদের সম্পর্কের ব্যাপারে খুলে বলবে। ওকে ছেড়ে দেবে তুমি। তুমি শুধু আমার আদিত্য, আর কারো হতে পারবে না। এই কথাগুলো মালিনী নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে বলছিল। বলা যায় আদিত্যকে ব্ল্যাকমেইল করছিল সে, কিন্তু আদিত্য ওর কথা অনুযায়ী কিছুই করে না। সঞ্জনাকে সে কল করে না, আর মালিনীও নিজেকে শুট করে দেয়। রক্ত ছিটকে গিয়ে পড়ে ঝাড়বাতিতে। আদিত্য হতবম্ব হয়ে যায়। সে ভাবতেও পারেনি মালিনী সত্যি সত্যি সুইসাইড করে ফেলবে। সে এখন কি করবে ভেবে পাচ্ছিল না, কারণ পুলিশ জানলে তাকেই দোষী ভাববে। মালিনী যে সুইসাইড করেছে এটা কাউকেই সে বোঝাতে পারবে না। পরবর্তীতে সে রবার্টকে সঙ্গে নিয়ে মালিনীর লাশ বাংলোর পেছনে জঙ্গলে দাফন করে দেয়, আর বন্দুকটাও ওখানেই ফেলে রেখে আসে। এভাবেই মালিনীর অধ্যায় এই পৃথিবী থেকে মুছে ফেলে তারা। কিন্তু অপরাধকে ধামাচাপা দেওয়া কি এতটাই সহজ? মালিনীর আত্মা এখন জেগে উঠেছে, নিজের সঙ্গে হওয়া অন্যায়ের বদলা নিতে ফিরে এসেছে। মুভির দৃশ্য বর্তমানে শিফট হয়। আদিত্য সঞ্জনার কাছে ক্ষমা চায় সবকিছুর জন্য। সে আসলে কোনোভাবেই সঞ্জনাকে হারাতে চায় না, তাই সবকিছু গোপন করেছিল। সবকিছু শুনে সঞ্জনা কান্না করতে থাকে। সে কখনো কল্পনাও করতে পারেনি আদিত্য তাকে এইভাবে ঠকাতে পারে। সে কিছুতেই আদিত্যকে ক্ষমা করতে পারবে না। পরদিন সকালে উঠেই সঞ্জনা বাড়ি ছেড়ে চলে যায়, আর এই পুরো ঘটনা সে প্রিয়া এবং প্রফেসর অগ্নিস্বরূপকে খুলে বলে। সাথে এটাও বলে যে সে আদিত্যকে ছেড়ে দেবে। তখনই অগ্নি তাকে বলে ওঠে, এটা ভুলেও করো না সঞ্জনা। আমি এবার বুঝতে পেরেছি ওই খারাপ আত্মাটা আসলে কি চায়। ও চায় তোমাদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হোক, একে অন্যকে ঘৃণা করো এবং তোমরা একে অপরকে ছেড়ে চলে যাও। এজন্যই ওই আত্মা চেয়েছে তুমি সমস্ত সত্যিটা জানো আর আদিত্যকে ছেড়ে চলে যাও। ও এটাই চেয়েছিল। এবার ও আদিত্যকে নিজের সঙ্গে করে নিয়ে যাবে চিরদিনের জন্য। দরকার হলে আদিত্যকে খুন করবে। তুমি আদিত্যর কাছে ফিরে যাও, না হলে বড় কোনো অঘটন ঘটতে পারে। একজন স্ত্রী হিসেবে না যাও, অন্তত মানবিকতার খাতিরে যাও। আদিত্যর প্রাণ বাঁচাও সঞ্জনা। তারপর ওরা সবাই আদিত্যর বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এর পরের দৃশ্যে আমরা দেখি সঞ্জনা আদিত্যকে বলে, তুমি আমার সঙ্গে চলো আদিত্য। ওই খারাপ আত্মা তোমার পেছনে পড়েছে, এজন্যই আমি তোমাকে বাঁচাতে এসেছি। তোমাকে নিয়ে আমি এক্ষুনি মুম্বাই ফিরে যাব। তারপর ওরা বেরিয়ে পড়ে। এরপরেই আমরা দেখতে পাই সঞ্জনা প্রফেসর অগ্নি এবং প্রিয়াকে নিয়ে বাংলোতে এসেছে আদিত্যকে বাঁচানোর জন্য। আসলে একটু আগে আমরা যাকে দেখতে পেয়েছি সে সঞ্জনা নয়, বরং মালিনীর আত্মা ছিল। সঞ্জনার রূপে সে আদিত্যকে নিয়ে যেতে এসেছিল। এরপর আসল সঞ্জনা এসে যখন আদিত্যকে খুঁজতে শুরু করে, তখন কাজের মাসির থেকে তারা জানতে পারে একটু আগে সঞ্জনা এসে আদিত্যকে নিয়ে গেছে। তারা সবটাই বুঝে যায় যে আদিত্য মালিনীর সঙ্গে আছে, তাই তারাও দ্রুত গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে আদিত্য গাড়ি চালাতে চালাতে সঞ্জনার কাছে ক্ষমা চাচ্ছিল, ওকে মানানোর চেষ্টা করছিল। তখনই মালিনী নিজের ভয়ঙ্কর রূপ আদিত্যকে দেখায়। এতে করে আদিত্য প্রচণ্ড ভয়ে অ্যাক্সিডেন্ট করে বসে। তার গাড়িটা অনেক ওপর থেকে নিচের খাদে পড়ে যায়। আদিত্য মারাত্মকভাবে আহত হয়। তাকে দ্রুত হসপিটালে ভর্তি করানো হয়।
কিন্তু বাঁচার সম্ভাবনা ছিল খুবই কম। তখন অগ্নি সঞ্জনাকে বলে, আদিত্যকে বাঁচানোর একটা উপায় এখনো আছে। আমাদের যত দ্রুত সম্ভব মালিনীর লাশ জ্বালিয়ে দিতে হবে, এতে ওর আত্মা মুক্ত হয়ে যাবে। দ্রুত ওর লাশটা খুঁজে বের করে লাশটা ধ্বংস করতে হবে। তবে মনে রেখো, এই কাজটা কিন্তু মোটেও সহজ হবে না। ওই খারাপ শক্তি তোমাকে পদে পদে বিপদে ফেলবে, এমনকি তোমার প্রাণও নিয়ে নিতে পারে। তখন সঞ্জনা বলে, যত কষ্টই হোক না কেন আমি আমার স্বামীর প্রাণ বাঁচাবই আর ধ্বংস করব ওই খারাপ শক্তিকে। এরপর ওরা তিনজন জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, যেখানে মালিনীর লাশ দাফন করা হয়েছিল। প্রফেসর অগ্নি একটা লেবুতে মন্ত্র পড়ে ফু দেয়, আর ওই লেবুটা সেই স্থানে গিয়ে থামে যেখানে মালিনীর লাশ রয়েছে। ওরা দ্রুত ওই জায়গাটা খুঁড়তে শুরু করে আর মালিনীর লাশটা পেয়েও যায়। প্রফেসর ওদেরকে বলে, তোমরা এখানেই অপেক্ষা করো, আমি গাড়ি থেকে পেট্রোল নিয়ে আসছি। অগ্নি পেট্রোল আনতে গেলে মালিনী তাকে তার শক্তি দিয়ে মেরে ফেলে আর তারপর প্রফেসরের দেহে প্রবেশ করে। এরপর পেট্রোল নিয়ে সঞ্জনার কাছে দেয়। সঞ্জনা যখন ওই পেট্রোল নিয়ে মালিনীর দেহের ওপর ছেটাচ্ছিল, তখনই মালিনী ওরফে অগ্নি তার উপর হামলা করে দেয়। একটুর জন্য সঞ্জনা বেঁচে যায়। প্রিয়াকেও লাথি দিয়ে দূরে ফেলে দেয় সে। সঞ্জনা ওর থেকে বাঁচার জন্য দৌড়াতে থাকে আর পেছনে পেছনে যেতে থাকে অগ্নি অর্থাৎ মালিনী। সঞ্জনা নিজেকে আড়াল করার জন্য একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে, আর সেখানেই সে রবার্টের ঝুলন্ত দেহটা দেখতে পায়। অর্থাৎ রবার্টকেও মালিনী অনেক আগেই মেরে ফেলেছে আর এখানে এনে ঝুলিয়ে রেখেছে। রবার্টের বিভৎস দেহ দেখে সঞ্জনা ভয় পেয়ে উঠলেও সে যথাসম্ভব নিজেকে শান্ত রাখে, কিন্তু বেশিক্ষণ মালিনীর থেকে নিজেকে আড়াল করতে পারে না। সে নিজেকে বাঁচাতে দৌড়াতে থাকে আর গাড়ির ভেতর উঠে বসে। গাড়ির ওপরেই মালিনী কুড়াল দিয়ে হামলা চালাতে থাকে। সঞ্জনা ওই গাড়ি দিয়ে অগ্নিকে একের পর এক ধাক্কা দিতে থাকে। অগ্নির দেহ নিস্তেজ হয়ে গেলে সে মালিনীর দেহে আগুন দিতে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে পেট্রোল শেষ হয়ে গেছে, তার বডিতে আগুন লাগছিল না। সঞ্জনা আবারও গাড়ির কাছে ফিরে আসে এবং গাড়ি থেকে পেট্রোল বের করে, কিন্তু ততক্ষণে অগ্নির মধ্যে মালিনী আবারও জাগ্রত হয় আর তার উপর হামলা করে। সঞ্জনা পেট্রোল নিয়ে দৌড়াতে থাকে এবং মালিনীর দেহের উপর ছড়িয়ে দেয় আর তারপর দ্রুত আগুন লাগিয়ে দেয়। পেছন থেকে অগ্নি অর্থাৎ মালিনীও দৌড়ে আসছিল। সে সঞ্জনার উপর হামলা করতে গিয়ে মালিনীর জ্বলন্ত দেহের উপর পড়ে যায়। মালিনীর লাশ এবং প্রফেসর অগ্নির দেহ একসঙ্গে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ধ্বংস হয় এক খারাপ শক্তির। মালিনীর আত্মা মুক্তি পেতে চাচ্ছিল না, সে চিৎকার করছিল, কিন্তু প্রকৃতির নিয়মে তাকে মুক্ত হতেই হয়। তবে এসবের মাঝে আদিত্যর জীবন রক্ষা করতে গিয়ে প্রফেসর অগ্নি নিজের জীবন হারায়। অন্যদিকে আদিত্যর অবস্থাও ধীরে ধীরে ভালো হয়ে ওঠে। সঞ্জনা এবং প্রিয়া হসপিটালে ফিরে আসে। একটা খারাপ শক্তিকে ধ্বংস করতে গিয়ে ওরাও ভীষণ বিধ্বস্ত হয়ে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ওরা জিততে পেরেছে। জিতে গিয়েছে সঞ্জনার ভালোবাসা এবং স্বামীর প্রতি ভক্তি ও শ্রদ্ধা। সবশেষে ডক্টররা জানায় আদিত্য একদম ঠিক আছে। পুরো হসপিটাল জুড়ে খুশির বন্যা বয়ে যায়। পরবর্তীতে আমরা দেখতে পাই আদিত্য সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে। সঞ্জনাও আদিত্যকে ক্ষমা করে দিয়েছে আর ওরা আবারও উটিতে ঘুরতে এসেছে। নতুন করে আবারও এখান থেকেই একটা সুন্দর জীবন শুরু করতে চায় তারা। আর এই সুন্দর মুহূর্তটার মধ্য দিয়েই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। আর হ্যাঁ, এই মুভির সেকেন্ড পার্ট কিন্তু খুব দ্রুতই আপলোড করে দেওয়া হবে। চোখ রাখবেন আমাদের চ্যানেলে এবং আপলোড দেওয়ার সাথে সাথেই কিন্তু স্ক্রিনে আইকন পেয়ে যাবেন। গল্পটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন।